আমার মালিক তার 4 বন্ধুকে নিয়ে চাকরানির ইজ্জত লুট করে। আমার উপরে অভিযোগ লাগিয়ে আমাকে জেলে পাঠিয়ে দেয়। আমাকে সুন্দর যুবক দেখে মহিলা জেলার প্রতিদিন আমার কাছে এসে বলতো, আমার সাথে রিলেশন করলে আমি তোমাকে ছেড়ে দেব। এক রাতে উত্তেজিত হয়ে সেখানেই তাকে লাগাতার 3 বার। আমার নাম রাজু। আমি একটা গরিব ফ্যামিলির সন্তান। আমি জানতাম না যে আমার ভবিষ্যৎ জীবন এত সমস্যাজনক হবে। প্রথম থেকেই আমি গরিবের সাথে লড়াই করছিলাম। যেমন যেমন সময় কাটতে লাগলো আমার জীবনে সমস্যা বাড়তেই থাকলো। আমার মাথার উপরে 3 দিদির বোঝা ছিল। আমি আমার সমস্ত ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোট। আমার বয়স এখন 23 বছর। যদিও আমার সবচেয়ে বড় দিদির বয়স অনেক হয়ে গেছে, কিন্তু ওর বিয়ে কোনো মতেই হচ্ছিল না। এই দুনিয়াতে হয়তো গরিবের মেয়েকে কেউ বিয়েই করতে চায় না। বাবা এই দুনিয়াতে নেই। আমার শুধু একজন বয়স্ক মা আছে, যিনি নিজের অসুস্থতার কারণে অসুস্থ হননি, বরং মেয়েদের বিয়ের চিন্তাতেই অসুস্থ হয়ে গেছিলেন। তিনি সব সময় এই চিন্তাতেই থাকতেন যে তার মেয়েদের বিয়ে কিভাবে হবে। আমার সবচেয়ে বড় দিদির বিয়ের বয়স এমনিতেও পার হয়ে গেছে। ওর জন্য তো এখন যাদের বাচ্চা আছে বা যাদের বৃদ্ধ বয়সে বউ মরে গেছে তাদের সম্বন্ধ আসতো। আমার দিদি কোনো মতেই এই রকম জায়গায় বিয়ে করতে চাইতো না। যতদিন অবধি বাবা জীবিত ছিলেন ততদিন তিনি আমাদের দেখাশোনা করতেন। আমাদের কোনো জিনিসের অসুবিধা হয়নি। কিন্তু যখন থেকে তিনি মারা যান আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমি পড়াশোনা তো জানতাম না, কিন্তু আমার বাবা আমাকে ছোট বয়সেই গাড়ির গ্যারেজে রেখে দিয়েছিলেন, যেখানে আমি কাজ শিখতাম। শুধুমাত্র এই কাজটাই আমি জানতাম, তাই আমি এখনও গ্যারেজেই কাজ করি। সেখানে যা বেতন তার থেকে কিছু টাকা মায়ের ওষুধে চলে যেত, কিছু টাকা লাইনের বিল দিতে চলে যেত, আর বাকি টাকা বাড়ির বাজারঘাট করতেই শেষ হয়ে যেত। আমাদের মধ্যে কেউই নিজেদের সব শখ পূরণ করতে পারতাম না। শুধু 2 বেলা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচেছিলাম। জীবন এইভাবেই কাটছিল। মা সব সময় টেনশনে থাকতেন যে দিদিদের বিয়ে কিভাবে হবে। আমি দিদিদের জন্য সম্বন্ধ খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছিলাম। কিছু লোকেদের আমার দিদিদের পছন্দ হতো না, কেননা আমার দিদিরা দেখতে একদমই সাধারণ ছিল। আর কিছু সম্বন্ধ এমন আসতো যাদেরকে আমার দিদিরা পছন্দ করতে পারতো না। অনেক কষ্টে কোনোরকমভাবে আমার ছোট দিদির সম্বন্ধ হয়ে গেল। আমার এই দিদি কিছুটা সুন্দরী ছিল, এই কারণে ওর সম্বন্ধ ঠিক হয়ে গেল। কিন্তু এতে আমার বড় 2 দিদির হৃদয় ভেঙে গেল। আমি আমার ছোট দিদির বিয়ে খুব সাধারণভাবে দিয়েছি, কিন্তু এই সবেও আমার উপরে আমার গ্যারেজের মালিকের 20,000 টাকা ঋণ হয়ে গেছে। আমি তো এত বেশি ইনকাম করতাম না যাতে কিছু টাকা জোগাড় করে নিজের দিদিদের বিয়ে দিতে পারতাম। ধার দেনা করেই তাদের বিয়ে দিতে হতো। যাই হোক, এখন এক দিদি তো যেমন তেমনভাবে নিজের শ্বশুরবাড়িতে যেতে পেরেছে। 6 মাস পার হয়েছিল কি গ্যারেজের মালিক আমার কাছে নিজের টাকা চাইতে শুরু করে দিলেন। আমি খুব টেনশনে পড়ে গেলাম যে আমি তাকে কোথা থেকে এই টাকা এনে দেব। টাকা নেওয়ার সময় এই কথা হয়েছিল যে আমি মাসের বেতন থেকে কিছু কিছু টাকা কাটিয়ে দেব। কিন্তু এই সময় বাড়িতে এত অসুবিধা চলছিল যে মালিককে আমার বলতে হতো যে আপনার টাকা পরে দিয়ে দেব। পরে পরে বলে কয়েক মাস কেটে গেল। এখন তিনি আমার উপরে বিরক্ত হয়ে গেছেন, তাই তিনি এখন সমস্ত টাকা একসাথে চাইছেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। প্রতিদিন মালিক আমাকে অপমান করত। তাই আমি আমার মাকে বললাম যে মা, আমি 2 মাস আমার সম্পূর্ণ বেতন মালিককে দিয়ে দেব। বাড়িতে তোমাকে কোনো টাকা দিতে পারবো না। মালিক আমাকে সমস্ত লোকের সামনে খুবই অপমান করেন। আমার কথা শুনে আমার মা বলতে লাগলেন, বাবা, তুই যদি এরকম করিস তাহলে আমরা খাবো কি? এই 2 মাসে তো আমরা না খেয়েই মরে যাব। আমার মায়ের কথাও একদিক থেকে ঠিকই ছিল, কিন্তু এখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এই সময় আমি একে তো খুব টেনশনে ছিলাম, তার উপরে আমার মেজ দিদি রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে গেল। আমরা ওকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপরে আমার বড় দিদি বলল যে ও একটা ছেলের সাথে পালিয়ে গেছে। ওর কথা শুনে তো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ও বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে। আমরা কাউকেই মুখ দেখানোর মতো অবস্থায় থাকলাম না। সমস্ত গ্রামেই আমাদের নিয়ে থুতু হচ্ছিল। একে তো আমি আগে থেকেই খুব অস্বস্তিতে ছিলাম, আর এখন আমার দিদি আমাদের মুখের উপরে কালি লাগিয়ে দিয়েছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মালিক আমাকে বারবার টাকার জন্য বিরক্ত করছিল।
আমি আমার মাকে বললাম, মা, এই দিদিদের কারণেই আমি ঋণে ডুবে আছি, আর এদের কারণেই আজকে আমাদের এতটাও অসম্মান হচ্ছে। আমি বলি কি যে আমি মালিককে টাকা দিয়ে দেই, যাতে তার থেকে আমার জীবন বাঁচে, কেননা আমি খুব বিরক্ত হয়ে গেছি। প্রত্যেকটা দিন তার কটু কথা শুনতে হতো। এখন তো গ্রামের লোকেরাও আমাদেরকে ভালো নজরে দেখে না। যেদিন থেকে মেজো দিদি আমাদের সম্মান নষ্ট করে পালিয়ে গেছে, সেই দিন থেকে আমার দিনরাত খুবই সমস্যার মধ্যে কাটছিল। বাড়ির অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করেছে। আমি মনে প্রাণে চাইতাম যে আমি গ্যারেজে কাজ করা ছেড়ে দেব, কেননা সেখানে আমার মালিক আমাকে খুব অসম্মান করত। আমি সেখানে মাথা উঁচু করে কাজ করতে পারছিলাম না। কিন্তু আমি আর কি কাজ করতাম? আমি তো অন্য কোনো কাজও পারি না। তারপর আমার এক বন্ধু আমাকে একটা কাজের ব্যাপারে বলল। এই কাজটা যদিও আমার জন্য ঠিক ছিল না, কিন্তু গ্যারেজে যতটা অসম্মান হচ্ছিলাম, তার হাত থেকে এই কাজটা অনেক গুণ ভালো। আমার এক বন্ধু আমাকে বলেছিল যে অনেক বড় একজন বিজনেসম্যান আছে, যে আমাকে নিজের বাড়িতে কাজে রাখতে পারে, কেননা এর আগে আমার বন্ধু সেখানে কাজ করত, আর ও বেতনও ঠিকঠাকই পেত। ও এখন সেখানে কাজ করা ছেড়ে দিয়েছে। ও আমাকে বলছিল যে তুই যদি আমার জায়গায় যেতে চাস তাহলে যেতে পারিস, কেননা আমার বন্ধু এর থেকেও ভালো একটা জায়গায় চাকরি পেয়ে গেছে। আমি ভেবে নিলাম যে আমি সেখানে অবশ্যই কাজের কথা বলতে যাব। এই কারণে আমার বন্ধুর কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিলাম, আর পরের দিনই সেই বাংলোতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাংলোর মালিক বসে খবরের কাগজ পড়ছেন। আমি তাকে কাজের কথা বললেই তিনি আমাকে কাজে রেখে দিলেন, কেননা আমার বন্ধু আগেই আমার ব্যাপারে তার সঙ্গে কথা বলে নিয়েছিল। এভাবেই আমার সেখানে চাকরি পাওয়া সহজ হয়ে গিয়েছিল। কিন্তু আমি প্রথমেই মালিকের কাছে 20,000 টাকা চাইলাম, যেটা কিনা আমি আমার গ্যারেজের মালিকের জন্য চেয়েছিলাম, কারণ আমি এই টাকাটা তাকে ফেরত দিতে চাই। তাই ভাবলাম যে মালিকের কাছে আমি 20,000 টাকা অ্যাডভান্স চেয়ে দেখি। যখন আমি তার কাছে চাইলাম, তখন তিনি আমাকে 20,000 টাকা দিয়ে দিলেন। এরপরে বললেন যে এখানে তোমাকে প্রতিদিন কাজে আসতে হবে। যদি আমার টাকা নিয়ে কোথাও পালিয়ে যাও, তাহলে তোমাকে তোমার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসব। তুমি হয়তো জানো না যে আমার হাত কত লম্বা। আমি মালিককে ভরসা দিলাম যে আমি তার টাকা নিয়ে কোথাও পালাবো না। এই বাড়িতে এমনিতেই অনেক চাকর ছিল। এই বাড়িটা যত বড় সেই হিসেবে এখানে অনেক বেশি চাকরও ছিল। এখানে মহিলারা এবং ছেলেরাও কাজ করত। মালিকের বাড়িতে শুধু তার বৃদ্ধ মা থাকতেন, বাকি সবাই চাকর, যাদের জন্য বাইরে কোয়ার্টার বানানো ছিল। কিন্তু আমি সেখানে থাকতাম না, কেননা আমার বাড়ি কাছেই। আমি শুধু কাজ করার জন্যই সেখানে যেতাম। এভাবেই আমি এই মালিকের থেকে টাকা নিয়ে গ্যারেজের মালিককে দিয়ে নিজের ঋণ শোধ করে দিয়েছি। এতে আমি এখন কিছুটা শান্তি পেয়েছি। এখন আমার চিন্তা শুধু নিজের সবচেয়ে বড় দিদিকে নিয়ে, কেননা আজকে যদি ওর বিয়ে সময় মতো হয়ে যেত, তাহলে ও নিজের শ্বশুর বাড়িতে থাকতো, আর ওর ছেলে মেয়েও হয়ে যেত। আমি ভেবে নিয়েছি যে যখনই বাড়ির অবস্থা কিছুটা ভালো হবে, তখন আমি দিদির বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দেব। যদি ওর জন্য কোনো বয়স্ক ছেলের সম্বন্ধও আসে, আর যদি তার ঘর সংসার ঠিকঠাক হয়, তাহলে আমি ওকে বোঝাবো আর বলবো যে ও যেন এর সাথেই বিয়ে করে নেয়। সারা জীবন অবিবাহিত থাকার চেয়ে তো ভালো এমন কোনো মানুষের সাথে নিজের জীবন কাটাক, যার সাথে ও শান্তিতে থাকতে পারবে। আমি মালিকের বাড়িতে কাজ করতে শুরু করে দিয়েছি। সেখানে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো, বা কখনো তার মায়ের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে হতো। সারাদিন আমি তাদের গোলামি করেই কাটিয়ে দিতাম, আর এইসবের জন্যই আমি পয়সা পেতাম। এখানে অনেক বছর থেকে রীতা নামের একজন মহিলা কাজ করতেন, যার একটা যুবতী মেয়ে ছিল। একদিন সে তার সাথে করে নিজের যুবতী মেয়েকেও নিয়ে আসলো। মালিক তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার মেয়েকে এখানে কেন নিয়ে এসেছো? তখন সে বলতে লাগলো, মালিক, এই দুনিয়াতে আমার মেয়ের আমি ছাড়া আর কেউ নেই। এ আমার যে আত্মীয়ের বাড়িতে থাকতো, তারা একে খুব জ্বালাতন করছে। এই কারণে আমি ভেবেছি যে আমি আমার মেয়েকেও আপনার মায়ের সেবা করতে লাগিয়ে দেব। যদি আপনার কোনো অসুবিধা না হয়, তাহলে আমার মেয়েও আমার সাথেই থেকে যাবে। মালিক বলতে লাগলেন, আমার কোনো অসুবিধা নেই, বরং আমি তোমাকে তোমার মেয়ে কাজ করার জন্য বেতন দিয়ে দেব। এই কথা শুনে রীতা খুশি হয়ে গেছিল। রীতার মেয়ে কম বয়সী,
এবং দেখতে সুন্দরী ছিল। সব কিছু একদমই ঠিক চলছিল, কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যাতে আমরা সবাই হতভম্ব হয়ে গেছিলাম। একদিন রীতা উপরের সিঁড়িতে ঝাড় দিচ্ছিল, তখন হঠাৎ ওর পা পিছলে সেখান থেকে পড়ে গড়াতে গড়াতে নিচে চলে আসে। এতে ওর মাথায় গভীর চোট লেগেছিল। এরপরে ওকে হাসপাতালে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। রীতার মেয়ে বিনা খুব কান্না করছিল। ওর মেয়েকে বোঝানো হচ্ছিল যে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ডাক্তার ওকে দেখে এমন একটা কথা শোনালো যেটা শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। রীতার মাথায় গভীর চোট লাগার কারণে ও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা শুনে বিনা খুব কান্না করছিল। বিনার বয়স মাত্র 16 বছর। ওর মায়ের অন্তিম সৎকার করে দেওয়া হলো। এরপরে ও নিজের মায়ের জায়গায় এখানে কাজ করে। যেহেতু রীতা এখানে পুরনো চাকরানি ছিল, তাই মালিক ওর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন। বিনা সময়ের সাথে সাথে নিজের মাকে ভুলে গেছিল। এখন ও এই বাড়িতেই ওই মায়ের জায়গায় কাজ করত। এখানে কাজ করা আমার অনেক দিন হয়ে গেছে, আর এখন আমাদের বাড়ির অবস্থাও কিছুটা ভালো হয়ে গেছে। মালিক আমাকে যে কাজ বলতেন আমি করে দিতাম। জীবন খুব শান্তিতে কাটছিল। একদিন আমার বড় দিদির সম্বন্ধ এলো। এই লোকটা দিদির থেকে বয়সে অনেক বড়, কিন্তু তার নিজের বাড়ি আছে। ছোট দেখে একটা মুদিখানার দোকানও আছে। তার নিজের বলতে কেউ নেই। আমার বিশ্বাস ছিল যে দিদি ওখানে গিয়ে খুশি থাকবে। এই কারণে আমরা দিদির বিয়ে সেখানে দিয়ে দিলাম। দিদির বিয়েতে যে টাকা খরচ হয়েছিল সেটা মালিক আমাকে দিয়েছিল। মালিক আমার উপরে এতটা দয়ালু এই কারণেই হয়েছিল, কেননা সে আমাকে নিজের বিশ্বস্ত চাকর মনে করত। সারাদিন আমি বেশিরভাগ সময় তার সাথেই থাকতাম। শুধু মালিক যখন অফিসে যেত তখন আমাকে নিজের সাথে করে নিয়ে যেত না। একদিন মালিক আমাকে বললেন, রাজু, আজকে রাতে তুমি আমার বাড়িতে থেকে যাও, কেননা আজকে রাতে বাড়িতে কিছু অতিথি আসবে। তাদের আদর যত্ন করতে তোমার দরকার পড়তে পারে। আমি বললাম, ঠিক আছে মালিক, আমি থেকে যাব। আমি আমার মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মালিকের কিছু অতিথি আসছে, যার কারণে আজকে রাতে বাড়িতে ফিরতে পারবো না। কিন্তু আমি জানতাম না যে এই রাতে আমার সাথে কি হতে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের এইটুকু অবশ্যই বলতে পারি যে সেই রাত আমার জীবনের সবচেয়ে খতরনাক রাত প্রমাণিত হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এমন কিছু হবে যেটা চিন্তা করে আমাকে সারা জীবন কাটতে হবে। সেই দিন সন্ধ্যার মালিক আমাকে নিজের বন্ধুদেরকে আনার জন্য এয়ারপোর্টে গাড়ি নিয়ে যেতে বললেন। এখানে থাকতে থাকতে আমি গাড়ি চালাতে শিখে গেছিলাম। এই কারণে আমি মালিকের বন্ধুদেরকে আনার জন্য চলে গেলাম। মালিক বাড়িতে সুন্দর সুন্দর খাবার আনিয়েছিলেন। আমি জানতাম না মালিকের বন্ধুরা এখানে কেন আসছেন, তারা তার কী রকম বন্ধু। আমাকে যতটুকু বলা হয়েছিল আমি ততটুকুই করছিলাম। কিন্তু হ্যাঁ, আমিও তাদেরকে গাড়িতে অবশ্যই বলতে শুনেছিলাম যে আজকে তো মজায় মজা আসতে চলেছে। আমরা জানতাম না যে ও নিজের বাড়ির মধ্যে এত ভালো শিকার লুকিয়ে রেখেছে। যদি ও আমাদেরকে এই ব্যাপারে আগে বলতো তাহলে আমরা আগেই চলে আসতাম। না জানি মালিকের বন্ধুরা কি কথা বলছিলেন, আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। আমি তাদেরকে বাড়িতে নিয়ে এলাম। মালিক তাদেরকে দেখে খুব খুশি হয়েছিলেন, আর তারপরে তারা সবাই মিলে একসাথে খাবার খেলো। আমাকে মালিক বললেন, ফ্রি হওয়ার পরে তুমি স্টোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি চাকরানিকে বলে তোমার জন্য স্টোর রুমে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। সকাল হলেই তুমি বাড়িতে চলে যেও, আর চাইলে কালকে সারাদিন তুমি ছুটি নিতে পারো। মালিকের কথা শুনে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। মাঝরাত অবধি মালিকের বন্ধুরা খুব পার্টি করলেন। সেই কারণে আমাকেও তাদের সাথে লেগে থাকতে হলো। সারা রাত ধরে তারা মদ খাচ্ছিলেন, আর এরকম বড়লোকদের মদ খাওয়া তো একটা সাধারণ ব্যাপার। যখন তারা নিজেদের পার্টি করার পরে ফ্রি হলো তখন মালিক বলল, এখন তুমি যাও। আমি স্টোর রুমে এসে বিছানার উপর শুয়ে পড়লাম, আর আমি ঘুমিয়ে গেলাম। কিন্তু অনেক রাতে আমার চোখ একটা অদ্ভুত চিৎকারে খুলে গেল, কেননা একটা মেয়ের চিৎকারের আওয়াজ আসছিল। আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে উঠে গেলাম। আমি বুঝতে পারছিলাম না যে এই মেয়েটা আসলে কে যে এত চিৎকার করছে। আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। এরপরে যখন মালিকের ঘরের দিকে গেলাম তখন এইটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল যে মালিক আর তার বন্ধুরা বিনার সাথে নিজেদের লালসা পূরণ করছেন। ওই বেচারি চিৎকার করছিল, কিন্তু তাদের ওর উপরে একটুও দয়া হয়নি। ও একটা বাচ্চা মেয়ে, কিন্তু তারপরেও তারা চারজন মিলে ওর সাথে এই সব কিছু করছিল, আর ও এই সব কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। আমি এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে চাইতাম,
এই কারণে সমস্ত চাকরকে ডাকার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম। কিন্তু এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম যে বাড়িতে আমি ছাড়া আর কোনো চাকরই নেই। বাড়িতে মালিকের বুড়ি মা একমাত্র ছিলেন, যে কিনা ওষুধ খেয়ে এত গভীর ঘুমিয়েছিলেন যে তিনি এই সব চিৎকারের কিছুই শুনতে পাননি। একমাত্র আমিই ছিলাম যে নিজের চোখে এসব কিছু হতে দেখছিলাম। এখন আমাকেই কিছু একটা করতে হবে। মালিক এত বড় মানুষ ছিলেন, আমি তার বিরুদ্ধে যেতে চাইতাম না, কিন্তু আমাকে বিনাকে বাঁচাতে হবে। বেচারিকে দেখে মনে হচ্ছিল যে ওর জীবন বেরিয়ে গেছে। তাই আমি ওকে বাঁচানোর জন্য মালিকের ঘরের ভেতরে গেলাম আর চিৎকার করে বললাম, আপনাদের মধ্যে একটুও দয়ামায়া নেই বাচ্চা মেয়ের সাথে এই সব কিছু করতে? মালিক আর তার বন্ধুরা পুরো দমে নেশাতে ছিলেন। ওদিকে বিনা খুব খারাপ অবস্থায় মাটিতে পড়েছিল। ওর অবস্থা আমি দেখতে পারছিলাম না। মালিক বললেন, চুপ হয়ে যা, আমি তোর এইসব কথা শোনার জন্য তোকে এখানে রাখিনি। আমি তো তোকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তাহলে তুই এখানে কি করছিস? চলে যা এখান থেকে। আর যদি এই ব্যাপারে কাউকে বলিস তাহলে তোকে মেরে ফেলবো। আমি মালিককে বললাম যে আমি কোথাও যাব না, আর আমি আপনাদের এই কথা সবাইকে বলে দেব। এই অনাথ বেচারির সাথে এরকম করা আপনাদের উচিত হয়নি। আমি মালিকের দিকে তাকিয়ে বললাম, মালিক, আপনি তো বুদ্ধিমান মানুষ, গরিবের সাহায্য করেন। আমি জানতাম না যে আপনার চরিত্র এত খারাপ। মালিক বলতে লাগলেন, আমি ধনী আর বুদ্ধিমান মানুষ, তো কী হয়েছে? আমারও তো নিজের শখ আছে। আমারও বন্ধুদের সাথে এরকম শখ পূরণ করার অধিকার আছে। তুই কে আমাকে থামানোর? চলে যা এখান থেকে আর আমাদের নিজের কাজ করতে দে। যদি তুই আমাদেরকে থামানোর চেষ্টা করিস তাহলে তোর অবস্থা খুব খারাপ হবে। আমি বললাম, মালিক, আপনারা এর সাথে ভালো করেননি। এই বেচারি মরে যাবে, একে ছেড়ে দিন। তারা এত নেশাতে ছিলেন যে ঠিকভাবে চলতেও পারছিলেন না, কিন্তু তারা এখনও বিনার সাথে নিজেদের লালসা পূরণ করতে চাইছিল। আজকে এই লোকের পুরো প্ল্যানিং করে রেখেছিল বিনার সাথে এই সব কিছু করার জন্য। এই কারণেই তো এরা শুধুমাত্র আমাকে রেখে বাকি সমস্ত চাকরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। মালিক হয়তো আশা করেনি যে আমি বিনাকে বাঁচানোর চেষ্টা করব। আমি জোর করে বিনাকে কোলে উঠালাম আর সেখান থেকে বেরোতে লাগলাম। তখনই পিছন থেকে কেউ আমার মাথায় বাড়ি মেরে দিল আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সকালে যখন আমার চোখ খুলল তখন দেখলাম বাড়িতে অনেক লোকের ভিড় লেগে গেছিল। মালিক আর তার বন্ধুরাও সেখানে উপস্থিত ছিলেন। আমি ঘুরে দেখলাম যে বিনা লাশ পড়ে আছে, যেটা পুলিশ নিজেদের কবজায় করে নিয়েছে। বিনা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আর ওর মৃত্যুর সমস্ত অভিযোগ মালিক আমার উপরে লাগিয়ে দিয়েছেন। আমি এই ব্যাপারে তখন জানতে পারলাম যখন পুলিশ আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমার হাতে হাত করা পরিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কিভাবে সবাইকে বিশ্বাস করাবো যে আমি বিনাকে মারিনি, আমি ওর সাথে কিছুই করিনি, বরং এই সমস্ত কিছু মালিক আর তার বন্ধুরা করেছেন। মালিক আমার উপরে অভিযোগ লাগিয়ে দিলেন যে আমি কাল রাতে এখান থেকে ওর ইজ্জত নষ্ট করে ওকে মেরে ফেলেছি। মালিক একজন ধনী ব্যক্তি, তিনি টাকার জোরে সহজেই পুলিশকে হাত করে নিয়েছিলেন। আমি হাত জোর করে মালিককে বললাম যে মালিক, আপনি আমার সাথে খুব খারাপ করেছেন, এই রকম করবেন না। ভগবান আপনাকে এর শাস্তি অবশ্যই দেবেন। যে পাপ আপনি করেছেন সেই পাপের অভিযোগ আমার উপরে লাগাচ্ছেন। পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আর তারপরে আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। আমি লাখ চিৎকার করে বলছিলাম যে আমি এসব কিছুই করিনি, কিন্তু আমার কথাকে বিশ্বাস করার মতো কেউই ছিল না। আমাকে আদালতে তোলা হলো। উকিল সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে উপস্থিত করল। আমি পুরোদমে ফেঁসে গেছি। মালিকের বাড়িতে কাজ করা আমার খুব ভারী পড়ে গেছিল। আদালতে আমার মা আর আমার বোনও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল, আর তাদেরও এটাই মনে হতো যে আমি বিনার সাথে এসব কিছু করে ওকে মেরে ফেলেছি। আমি সমস্ত লোককে বলে বলে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করল না। সমস্ত প্রমাণ আমার বিরুদ্ধে গেল, কেননা এই সমস্ত উকিল আর প্রমাণ মালিক টাকার জোরে কিনে নিয়েছিল। মালিক বাড়ির চাকরদেরও কিনে নিয়েছিল, যারা সেই রাতে বাড়িতে ছিল না, কিন্তু তারপরেও তারা আমার বিরুদ্ধে সাক্ষী দিল আর আমাকে অপরাধী প্রমাণ করিয়ে দিল। আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। সমস্ত প্রমাণ দেখে জাজ সাহেব আমাকে ফাঁসির শাস্তি শুনিয়ে দিলেন, কেননা তার নজরে আমি একটি যুবতী আর অসহায় মেয়ের সাথে এই সব করে ওকে মেরে ফেলেছি। কিন্তু আমি এসব কিছুই করিনি। আমার কাছে নিজের শাস্তি ভোগ করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার মৃত্যুর সময় ঠিক হয়ে গেছে। মাসের প্রথম তারিখেই আমার ফাঁসি হতে যাচ্ছে, আর সেটা আসতে মাত্র 15 দিন বাকি আছে। আমি জেলে বসে নিজের কপাল নিয়ে কান্না করছিলাম যে কিভাবে কোনো মানুষের কপাল এত খারাপ হতে পারে। মালিক নিজের টাকার জোরে একটা নিরপরাধ মানুষকে অপরাধী প্রমাণ করে দিয়েছে, আর যারা অপরাধী তারা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। লোকে সত্যিই বলে যে গরিবের কেউ নেই।
আমি সারা রাত ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম আর ভাবতে লাগলাম যে আমার সততা কি কারো নজরেই পড়বে না। 1 তারিখে যখন আমাকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হলো, তখন আমার কাছে আমার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হলো। আমি জজ সাহেবের কাছে রিকোয়েস্ট করে বললাম, আমার শেষ ইচ্ছা এটাই যে যারা বিনার পোস্টমর্টেম করেছিল আপনি আবারও তাদের কাছে জিজ্ঞাসাবাদ করুন, কেননা আমি ওর সাথে কিছুই করিনি। আমার মালিক আর তার বন্ধুরা মিলে ওর সাথে এইসব কিছু করেছিল। যদি সঠিক পোস্টমর্টেম রিপোর্ট আপনি পান তাহলে প্রমাণ হয়ে যাবে যে কোনো একজন মানুষ এর সাথে এসব করেনি, বরং 4 লোক ওর সাথে এসব করেছিল। জজ সাহেব বললেন যে সমস্ত অপরাধী মরার আগে নিজের সাফাই দেয়, কিন্তু এটা যখন তোমার শেষ ইচ্ছা তখন আমরা এই কাজটা করতে পারি। কিন্তু তুমি হয়তো এটা জানো না যে পোস্টমর্টেমের রিপোর্ট তোমার বিরুদ্ধে গেছিল। আমি বললাম, সাহেব আপনাকে ভুল রিপোর্ট দেখানো হয়েছিল, তারা মিথ্যে কথা বলছিল। আমার মালিক একজন ধনী ব্যক্তি, সে নিজের টাকার জোরে পুরো সিস্টেমকে কিনে নিয়েছিলেন। আপনি শুধু একবার আমার জায়গা থেকে চিন্তা করে দেখুন, আমি একটা গরিব মানুষ। যদি আমি বিনার সাথে খারাপ কিছু করতে চাইতাম তাহলে আমি আমার মালিকের বাড়িতে কেন করতাম? তার বদলে ওকে ফুসলিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারতাম। জজ সাহেব বললেন, কারণ ও ওখানেই থাকতো। আমি বললাম, এই কথাটা আপনি ঠিক বলেছেন যে ও সেখানেই থাকতো, কিন্তু সেই রাতে মালিকের বন্ধুরা সেখানে এসেছিল। আমি নিজেই তাদেরকে নিয়ে এসেছিলাম, তারাই এসব কিছু করেছে। আমি চাই আপনি আবার কেস আবার রিওপেন করুন, আর আপনি ইনভেস্টিগেশন নিজের চোখের সামনে করুন। যদি আপনি সৎ মানুষ হন তাহলে আপনি আমার কেস রিওপেন করতে পারবেন, আর যদি আপনিও আমার মালিকের টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার মতন মানুষ হন তাহলে আমি চাই যে আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন। আমার কথা শুনে তিনি অনেকক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি তোমার কেস রিওপেন করাচ্ছি, আর সমস্ত ইনভেস্টিগেশন আমি আমার চোখের সামনে করাবো। কিন্তু মনে রেখো, যদি আবার সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে চাই তাহলে তোমার ফাঁসি বন্ধ হবে না, বরং তাড়াতাড়ি দেওয়া হবে। আমি তো খুশি মনে সাহেবের কথা মেনে নিলাম। যতক্ষণ অবধি আমার শেষ ইচ্ছা পূরণ না হবে ততক্ষণ আমার ফাঁসির সাজা পোস্টপন করে দেওয়া হলো। জজ সাহেব নিজের পদ্ধতিতে কেসের ইনভেস্টিগেশন শুরু করলেন, আর তাতে যে সত্যিটা দুনিয়ার সামনে এলো সেটা সমস্ত লোকের হুঁশ উড়িয়ে দিয়েছিল। কেননা আমি যেটা বলেছিলাম সেগুলো সবই সত্যি ছিল। বিনার অপরাধী আমার মালিক আর তার বন্ধুরা ছিল। তারাই মাতাল অবস্থায় এই সব কিছু ওর সাথে করেছিলেন, আর নিজেদের পাপ লুকানোর জন্য তারা টাকার জোরে সমস্ত লোকের মুখ বন্ধ করে দিয়েছিল। সমস্ত চাকর যারা আমার বিরুদ্ধে আগে আদালতে সাক্ষী দিয়েছিল তারা এখন আমার মালিকের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়ে গেল, কেননা তাদের উপরেও প্রশাসনের তরফ থেকে সত্যি বলার জন্য তাদের উপরে শক্তি প্রয়োগ করা হয়েছিল। এটাই কারণ ছিল যে সমস্ত সত্যি সবার সামনে এসে গেল, কেননা এবার পুরো কেসের উপরে ইনভেস্টিগেশন সততার সাথে করা হয়েছিল। মিডিয়াতেও এই কথাটা ছড়িয়ে গিয়েছিল যে একজন নিরপরাধীর শাস্তি হতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে গেছে। আমার মা আর বোনও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। সবাই আমাকে সাপোর্ট করছিল, আর লোকেদের কথা ছিল যে অভিযুক্ত লোকেদের অ্যারেস্ট করা হোক আর নিরপরাধীকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক। আমার মালিক আর তার বন্ধুরা ঘাবড়ে গেছিল। তারা টাকার জোরে এদিক সেদিক থেকে পুরো জান লাগিয়ে দিয়েছিল, কিন্তু কোনো লাভই হয়নি, কেননা আমার ইনভেস্টিগেশন যে জজ করেছিলেন তিনি একজন সৎ মানুষ ছিলেন। সত্য কখনো লুকিয়ে থাকে না, কখনো না কখনো বেরিয়েই আসে। যারা আমাকে উল্টাপাল্টা বলেছিল তাদের নিজেদের মাথা নিচু হয়ে গেছিল। বিনার আসল অপরাধীরা শাস্তি পেয়ে গেছে। জজ সাহেব এই জিনিসটা নিয়ে খুব লজ্জিত ছিলেন যে তিনি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। একজন নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছিলেন, এমন একটা শাস্তি যাতে আমি নিজের জীবনের বাজি হেরে যেতে পারতাম, তাও একটা এমন অপরাধের জন্য যেটা আমি করিইনি। আমার উপরে মিথ্যা অভিযোগ লাগানো হয়েছিল, যার কারণে আমাকে পুরো 30 দিন জেলে রাখা হয়েছিল। আমার উপরে অনেক টর্চার করা হয়েছিল। পুলিশরা আমাকে লকআপে রেখে খুব খারাপ ব্যবহার করেছিল। তারা চাইতো যাতে আমি নিজের অপরাধ স্বীকার করে নেই, কিন্তু আমি করিনি। আমি গরিব অবশ্যই ছিলাম, কিন্তু একজন সৎ মানুষ ছিলাম। যে অপরাধ আমি করিনি সেটা স্বীকার কিভাবে করতাম? যদিও আমি ফাঁসির সাজা পাওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি নিজের অপরাধ কখনোই মানতাম না। আমি খুশি ছিলাম যে জজ সাহেব আমাকে শেষ ইচ্ছা পূরণ করেছেন, আর আসল অপরাধীকে সমস্ত দুনিয়ার সামনে নিয়ে এসেছিলেন। আমাকে ছেড়ে দেওয়া হলো, আর তাদের সবাইকে শাস্তি দেওয়া হলো। আমার এই কেসে যারা যারা ঘুষ খেয়েছিল তাদের সবাইকে শাস্তি দেওয়া হয়। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের এমন লোকের দরকার নেই যারা ঘুষ খেয়ে লোকেদের সাহায্য করার ঢং দেখায়। আমাদের ঘুষখোরদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো উচিত। আজকে আমি একটা গরিব মানুষ এই সমস্যার শিকার হয়েছি,
কালকে আপনাদের মধ্যে যে কেউ হতে পারে। এই কারণে ঘুষখোরদের ঘুষ দেওয়ার থেকে ভালো যে আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ ওঠাই। আমি ভগবানকে লাখ লাখ ধন্যবাদ দিই যে তিনি আমাকে সসম্মানে নিজের বাড়িতে ফিরে আসতে সাহায্য করেছেন। তাই আজকে আমি মাথা উঁচু করে বাঁচতে পারছি। এখন আমার জীবন বদলে গেছে। অনেক অসুবিধার মধ্যে আমার জীবন সহজ হতে অনেক সময় লেগেছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, পাশে থাকবেন।